আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আজকে দুজন অতিথি আলোচনার জন্য উপস্থিত হয়েছেন। আমাদের সকলেরই পরিচিত মুখ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থনীতি উপদেষ্টা ছিলেন। আমাদের সাথে আরও আছেন জনাব ইমরান হাসান, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এটি ক্যাপিটাল লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত আমাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। স্যার, আপনাকে দিয়ে আমরা আজকে শুরু করতে চাই। আমাদের সামনে বাজেট এবং প্রতি বছরই আমাদের বাজেট যখন আসে আমাদের পুঁজিবাজার বা অর্থনীতিতে একটা প্রত্যাশা তৈরি হয়। বিশেষ করে পুঁজিবাজারে হয়তো অর্থনীতির সার্বিক পরিস্থিতিটা হয়তো দৃশ্যমান হয় না, কিন্তু পুঁজিবাজারে যেই পরিবর্তন বা প্রত্যাশা তৈরি হয় এটা অনেকটা দৃশ্যমান হয়ে যায় পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে। এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি আপনার মতামতটা একটু আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে প্রত্যাশাটা তৈরি হয় এটা কতটুকু যৌক্তিক বা এই প্রত্যাশাটা কীভাবে, কারণ আপনি স্যার এই সব এরিয়াতে দেখার সুযোগ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং দুবার বাজেট দেওয়ারও আপনার সুযোগ হয়েছে স্যার। এই আলোকে যদি একটু প্রত্যক্ষভাবে বাজেটের মাধ্যমে পুঁজিবাজারের জন্য খুব বেশি কিছু করণীয় আছে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে আপনার পুঁজিবাজারের লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানি তাদের কিন্তু এই কর্পোরেট ট্যাক্স যেটা সেটার একটা বেশ ভালো মাত্রার ডিফারেন্সিয়াল আছে, একটা 10% তফাৎ আছে। এবং 10%টা আমি এসএসসির চেয়ারম্যান থাকতে তদানীন্তন অর্থমন্ত্রীর সাথে নেগোশিয়েট করে এটাকে এই 10%-এ আনতে পেরেছিলাম, যেটা আগে কম ছিল, এবং এটা পরবর্তীতে সব সরকারই এটা বজায় রেখেছে। কাজে আমার বাজেটে প্রথম প্রত্যাশা থাকবে যে এই ডিফারেন্সটা যেন বজায় থাকে। এখন আমি কিছু কিছু মিডিয়াতে দেখতে পেরেছি যে সরকার কর্পোরেট ট্যাক্স কমানোর চিন্তা ভাবনা করছে, কিন্তু মিডিয়াতে যে রিপোর্ট এসছে আমি জানি না সেটা কতটুকু মানে সঠিক। তবে সেখানে আমি যেটা দেখতে পেয়েছি যে এই যে ট্যাক্স ডিফারেন্সিয়ালটা এটা কমিয়ে 7.5%-এ নিয়ে আসার একটা চিন্তাভাবনা হচ্ছে, যে অর্থাৎ যে আনলিস্টেড কোম্পানি যারা তাদের করের হার হয়তো এখন যেটা 35% আছে ওটা 32.5 আনা, আর লিস্টেড কোম্পানি 25%, ওটা 25%-এ রাখা। তো সেটা আসলে এটা আমার মনে হয় যে বর্তমান পর্যায়ে একটা রং সিগন্যাল দিচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা ঠিক বাজেটের মাধ্যমে আর একটা জিনিস করা যেতে পারে, আমি মনে করি যে আমাদের দেশে যেহেতু মার্কেটে ভোলাটিলিটি একটু বেশি মাত্রায়, এবং তার পিছনে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের এখনও এই ব্যক্তি বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদের গুরুত্ব বাজারে যথেষ্ট, এবং সাধারণত দেখা যায় যে এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা, তাদের মধ্যে ওই যেটাকে অর্থনীতিতে বলা হার্ড বিহেভিয়ার, সেটা পরিলক্ষিত হয়। তার হার্ড বিহেভিয়ার মানে হচ্ছে যে হয়তো দেখলাম যে কেউ বিক্রি করছে, আমিও সবাই বিক্রি করতে শুরু করলো, আবার যখন দেখছি কেউ কিনছে সবাই কিনতে শুরু করলো। তো এতে বাজারের ভোলাটিলিটিটা বেড়ে যায় এবং ঠিক বিশ্লেষণ করে করা হয় না আর কি। মানে অনেক এই ব্যক্তি বিনিয়োগকারীরা ঠিক বিশ্লেষণ করে বিনিয়োগ করেন না, তারা অনেকটা সাইকোলজিক্যালি মোটিভেটেড হয়। হ্যাঁ, তারা ওই যে মোটিভেটেড হচ্ছে যে আমি অন্যের দৃষ্টান্ত অনুসরণ করে আমি মানে একটা অনেকে একসাথে ঝাঁপ দিচ্ছি একই দিকে আর কি। তো এখানে তো কাজে এই বাজারটাকে স্টেবিলাইজ করার জন্য বাজেটের মাধ্যমে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে একটা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড এস্টাবলিশ করা, এবং সেই ফান্ডটা এটা আইসিবি অ্যাডমিনিস্টার করতে পারে বা সরকার অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে অ্যাডমিনিস্টার করাতে পারে। এবং এটার মূল উদ্দেশ্য থাকবে যে যখন বাজার পড়ছে তখন যদি এই ফান্ড থেকে কেনা হয়, এবং যখন দেখা যায় যে বাজার বেশি বাড়ছে তখন যদি এই ফান্ড যে শেয়ারগুলো আগে কিনেছে সেটা যদি বিক্রি করে, তাহলে কিন্তু উভয় দিকেই একটা মার্কেটে একটা স্টেবিলিটি ফিরে আসতে পারে। এইটা হচ্ছে আর একটা বাজেটের দিক। আর কতগুলো বিষয় আছে যেটা বাজেটের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট না, কিন্তু বাজেটের তো এই আর্থিক যে বরাদ্দ বা কর ইত্যাদি ছাড়াও নীতি নির্দেশনার কিছু থাকে আর কি।
তো সেই দিক থেকে আমি মনে করি যে যেটা আগেও বহুবার ঘোষণা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই, সেটা হচ্ছে যে সরকারি লাভজনক প্রতিষ্ঠান, যেটা একসময় 26টা কোম্পানি বোধহয় আইডেন্টিফাই করা হয়েছিল, সেটা তো 5-6 বছর হয়ে গেছে বোধহয়, তার একটা এখন পর্যন্ত আসেনি। কাজে এইটাকে বাজেট কীভাবে বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেট একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে একটা তো হলো দিক নির্দেশনা দেওয়া এদেরকে করা, আর দ্বিতীয় হচ্ছে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা একটু ইমরান সাহেবের কাছে যেতে যাচ্ছি। এখানে ইমরান ভাই, আপনি তো যেহেতু ইন্টারমিডিয়েটের একজন সিইও হিসেবে আপনি ডিরেক্টলি মার্কেট সরে যেত, এই বাজেটকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা একজন মার্কেট ইন্টারমিডিয়েটর হিসেবে? স্যার যেটা বলেন আমি স্যারের সাথে মূলত একমত যে বাজারে যে খুব বেশি কিছু করার মতো স্কোপ আছে বলে আমি পার্সোনালি মনে করি না। যদিও বাজেটকে ভিত্তি করে দেখা যায় এই সময় বিনিয়োগকারীদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা দেখা যায়, সবসময় আমরা দেখে আসছি বিগত কয়েক বছর যাবতীয় বাজেটকে কেন্দ্র করে একটা প্রত্যাশা তৈরি হচ্ছে আমাদের। রাইট। এখানে আমি স্যার যেটা বললেন যে 10% যে কর্পোরেট ট্যাক্সের যে গ্যাপটাই আমার কাছে মনে হয় যে মেইন মোটিভেটিং ফ্যাক্টর ফর লিস্টেড কোম্পানিজ। তো আমি যেটা মনে হয় এটা ছাড়া আরেকটা যেটা আছে যে ডিভিডেন্ডের 25,000 টাকা পর্যন্ত আমরা জানি যে যেটা ট্যাক্স ফ্রি ইনকাম হিসাবে দেখা হয়, এইটা আমার ধারণা কিছুটা বাড়ালে এর সাথে আরও ভালো হবে। তো সেখানে যেটাতে যে বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিভিডেন্ড ইনকামটা তাদের ইয়ারলি ইনকাম একটা ভালো পোর্শন যদি আর্ন হয়ে থাকে ডিভিডেন্ড ইনকাম থেকে, তাদেরকে এটাতে ইনসেন্টিফাই করা হবে। এবং যে কোম্পানিগুলো নর্মালি ক্যাশ ডিভিডেন্ড দেয়, মেজরিটি কোম্পানি দেখা যায় একটু গুড গভর্নেন্স কোম্পানি, বিশেষ করে আমরা দেখি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসে। তো এই ধরনের ভালো কোম্পানিতে বিনিয়োগটাও তখন মানুষজন আরও বেশি আমার মনে হয় যে উৎসাহিত করবে যদি ডিভিডেন্ড ফ্রি ইনকামটা আরেকটু বাড়িয়ে নিয়ে আসা হয়। আর এছাড়া আমার কাছে মনে হয় মূলত স্যার যেটা বললেন। ধন্যবাদ ইমরান ভাই। স্যার আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি। এই ডিভিডেন্ডের প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ছিল। এখন ডিভিডেন্ডে আমাদের যেটা হচ্ছে, যারা ইন্ডিভিজুয়াল লেভেলে যারা 3 নাম্বার আছে, ইটিন আছে, তাদের থেকে 10% কাটা হচ্ছে আইটি, আর যারা ইটিন নাই তাদের থেকে 15%, আর ইনস্টিটিউশন থেকে 20% কাটা হচ্ছে। কিন্তু এই ইনস্টিটিউশনগুলোতে যে মাল্টি ইয়েতে ডাবল ট্রিপল ট্যাক্সেশন হচ্ছে, এইটা কি আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকে কিছুটা নিরুৎসাহিত করছে না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে? সেই জায়গাটা কি পরিবর্তন আনা প্রয়োজন না? যে কোনো ট্যাক্সের তো বেসিক নীতি হচ্ছে যেটা মাল্টি লেয়ারিং হবে না আর কি। তো কাজে এখানে যদি মাল্টি লেয়ারিং কিছু হয়ে থাকে সেটা করতে লাগবে। মাল্টি লেয়ারিংটা স্যার আমি একটু আপনাকে আর একটু ক্লিয়ার করি স্যার প্রশ্নটা। ধরেন আমার এবি একটা কোম্পানি সি কোম্পানিতে ইনভেস্ট করছে, সি কোম্পানি যখন ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে আমার এবির থেকে 20% ট্যাক্স কেটে রাখছে, এটা আমার জন্য ফাইনাল ট্যাক্স। কিন্তু আমি যখন আবার ডিভিডেন্ড দিচ্ছি তখন ধরেন এখানে ডি কোম্পানির ইনভলভমেন্ট আছে, ওই ডি কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়ার সময় কিন্তু আমি আবার 20% কেটে রাখছি। তো এই যে মাল্টি লেয়ার, এই যে ডাবল ট্রিপল ট্যাক্সেশন, এটা আনলিমিটেড লেয়ার। কিন্তু এটা তো ডাবল ট্রিপল ট্যাক্সেশন হওয়ার কথা না, তার কারণ হচ্ছে যে এটা তো কাটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে, জি, এবং পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এটা কিন্তু ফাইনাল সেটেলমেন্ট, কর্পোরেটের ক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্ট। সেটা হলে এটা তো ঠিক না, 20% এটা ফাইনাল সেটেলমেন্ট, ইন্ডিভিজুয়াল লেভেলে এটা কাটা হচ্ছে আইটি হিসাবে। সেটা তো ঠিক না, কারণ এটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে আমি মনে করি ট্রিট করা উচিত, এবং তারপরে শেষ পর্যন্ত বছরে দেখে কর্পোরেট প্রফিটটা কি হলো এইখানে সেটার উপরে ট্যাক্স নির্ধারণ করা উচিত। এটা ফাইনাল সেটেলমেন্ট হিসেবে আসতেছে। কিন্তু আমার বক্তব্যটা হলো স্যার যে এখানে প্রতি স্তরেই যখন কাট, তো এই মাল্টি লেভেলে যখন ট্যাক্সটা কাটা হয় তখন কিন্তু ইনস্টিটিউশনালরা একটু আপনার ডিজার্টেড হচ্ছে বা লেস ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে ইন্ডিভিজুয়াল লেভেলেও আপনার স্যার প্রথম 10% হিসাবে বা 15% হিসাবে যেটা কাটবে সেটা এআইটি, তারপরে কিন্তু ফাইনালি আপনার জন্য অ্যাপ্লিকেবল রেটেই কিন্তু আপনি ট্যাক্সটা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালরা অনেক বেশি ফ্রাস্ট্রেট হচ্ছে। সেখানেও বিশেষ যেহেতু ডিভিডেন্ড একটা ডিক্লার্ড এবং পোস্ট ট্যাক্স, এটা তো প্রি ট্যাক্স ইনকাম নয়, পোস্ট ট্যাক্স ইনকাম। তো সেই ক্ষেত্রেও কি পোস্ট ট্যাক্স হচ্ছে ফর দি কর্পোরেট, কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য তো এটা তো প্রি ট্যাক্স হচ্ছে, প্রি ট্যাক্স স্যার। তো সেখানে কি স্পেশাল একটা রেট থাকা উচিত না? এটা অ্যাপ্লিকেবল এখানে একটা তো এক্সেমশন আছে, এটা তো 25,000 টাকা যেটা বললেন যে ওটা তো এক্সেমশন আছে। তো সেই এক্সেমশন হয়তো কিছু বাড়ানোর চিন্তা ভাবনা করা যেতে পারে, যেহেতু এখন ইনফ্লেশন হয়েছে ইত্যাদি আর কি।
কিন্তু তাছাড়া আমি মনে করি যে এই ইন্ডিভিজুয়ালের এখানেও ওই যে যেটা কাটা হচ্ছে আর কি, যখন ডিভিডেন্ড দেওয়ার সময় ইন্ডিভিজুয়ালকে যদি মানে অ্যাডভান্সের যে রিফান্ড সিস্টেমটা যদি প্রপারলি ফাংশন করে, তাহলে তো এটা খুব বেশি মানে নিরুৎসাহিত করার কথা না আর কি। আমাদের একটা সমস্যা হচ্ছে যে এই যে সরকারের কাছ থেকে কোনো রিফান্ড পাওয়াটা বেশ কঠিন ব্যাপার। সেটি বলতেছিলাম যে আপনি সরকারের সকলগুলো স্তর দেখে আসছেন যে আমাদের দেশে আসলে রিফান্ড পাওয়াটার যে জটিলতা বা যেই প্রক্রিয়া, এইটা তো আসলে আমাদের সেইগুলোকে সিম্পলিফাই করা উচিত, এবং সেখানে বাজেটের জয়ী যাবার নীতি পলিসি সাপোর্টের দিক থেকে সেখানে একটা ভূমিকা আছে আর কি। কিন্তু স্যার এখানে একটা বিষয় আমার নিজের মার্কেট পার্টিসিপেন্ট হিসেবে আমার যেটা মনে হয়, যে এই জায়গাতে ধরেন আপনার লিস্টেড কোম্পানিগুলো কিন্তু অ্যাপারেন্টলি ট্যাক্স বেশি দেয় নন লিস্টেডের তুলনায়। তো সেইখানে যদি আপনার সেটার তো একটা কারণ হচ্ছে, যদি আমি অ্যাবসলিউট অ্যামাউন্ট যদি দেখেন আর কি, সেটা বেশি হবে, কারণ লিস্টেড কোম্পানির সাইজ তো সাধারণত আনলিস্টেড কোম্পানির চাইতে বড়। তো সেই ক্ষেত্রে স্যার আপনার সরকারের তো বেশি ট্যাক্স পাওয়ার, লিস্টেড কোম্পানি হলে বেশি ট্যাক্স পাওয়ার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে এই নন লিস্টেড প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার জন্য, এনকারেজ করার জন্য কি এখানে একটা ট্যাক্স ইনসেন্টিভ বা পলিসি সাপোর্ট থাকাটা স্যার জরুরি? ট্যাক্স ইনসেন্টিভ তো অলরেডি আছে, যে 10% ট্যাক্স ডিফারেন্সিয়াল। তো এখানে, এবং আমি মনে করি যে আমাদের দেশে অনেক কোম্পানি লিস্টেড হতে চায় না। আমি যদি আমাদের স্থানীয় মালিকানার কোম্পানিগুলোর কথা চিন্তা করি, তাদের একসময় অভিযোগ ছিল যে আমরা অনেক দিন পরিশ্রম করে একটা ভালো কোম্পানি আমরা এস্টাবলিশ করতে পেরেছি, কিন্তু যখন আমি যে ক্যাপিটাল মার্কেটে যাব, আমাকে ফেস ভ্যালুতে যদি শেয়ার বিক্রি করতে লাগে, তাহলে আমার যে এতদিনের যে ইনভেস্টমেন্ট ইত্যাদি, এটার তো কোনো ইয়ে থাকছে না আর কি, এটা কোনো মূল্যায়ন হচ্ছে না, মানে তার পরিশ্রমের মূল্য দেওয়া হচ্ছে না। তো আমি কিন্তু সেই ইয়েটাকে, এই মানসিকতার থেকে যাতে লোকে বেরিয়ে আসে, এই কারণে আপনাদের মনে আছে যে বার্জার পেইন্টকে আমি 110% প্রিমিয়াম দিয়েছি। আচ্ছা, তো কাজেই সেখানে ভালো কোম্পানির প্রিমিয়াম দেওয়া যেতে পারে, সেটা তো ঠিক বাজেটের সাথে সম্পর্কিত না, এটা এসএসের ব্যাপার, এটা একটা ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত অনেকেই আমাদের দেশে এখনো দেখেন, আমাদের 110% না স্যার, আপনি 11 টাইমস দিয়েছিলেন, ওটা 110 টাকা এসেছিল, 10 টাকা তো 110 টাকা আসছিল 11 টাইমস। তো এখন ইয়েতে আমাদের দেশে অনেকে হয়তো মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড জেনারেশন এন্টারপ্রেনিয়ার, এদের মধ্যে অনেকেরই এখনও ওই প্রবণতাটা আছে, হচ্ছে আপনার পারিবারিক নিয়ন্ত্রণ রাখা। দেখেন 1996-এ AT&T, যেটা which was the largest telecommunications company in the world, 1996-এ no one held even 1% share of that company, কেননা কোম্পানি ম্যানেজমেন্ট হলো প্রফেশনাল, ওনারশিপ ডিসপার্সড। কিন্তু এখন আমাদের দেশে এই যে লোকে, মানে ওনারশিপ এবং ম্যানেজমেন্ট, এই দুটো আমরা আলাদা করতে চাই না আর কি। তো সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো সেখানে ওই নেগোশিয়েট করা ছাড়া আর তো কোনো ইয়া নাই, কিছু করার খুব একটা নাই আর কি। তৃতীয়ত আরেকটি বিষয় আছে যেটা অনাকাঙ্ক্ষিত, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আমি বলছি সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ভালো কোম্পানির মালিকও কিছু কিছু আছেন এরকম, যে তারা মনে করেন যে ব্যাংক থেকে ঋণ নিলে এটা তো আমাকে সময় মতো পরিশোধ আমি না করলেও খুব একটা কিছু আসে যায় না। তো কাজে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার তো একটা ইয়ে হচ্ছে, যে ইতিবাচক দিক হচ্ছে যে ইট ইজ সাপোজ টু বি কস্ট এফেক্টিভ ওয়ে অফ রেইজিং রেভিনিউ, কেন, এবং আর একটা হলো যে আপনার প্রফিট হলে আপনি ডিভিডেন্ড দেবেন, প্রফিট না হলে ডিভিডেন্ড দেবেন না, সুতরাং আপনার ঝুঁকি কম। কিন্তু যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ব্যাংকের ঋণে যদি আমি একেবারে পরিশোধ না করতে হয়, তাহলে তো আমার মানে পুরোটাই লাভ, যে ঋণটা নিলাম আর কি, সেটা যদি শোধ না করতে হয়, তাহলে তো আমার কোনো দায় দায়িত্ব থাকছে না। তো কাজে এইটা আবার আর একটা দিক আছে। কাজে এই বিষয়গুলো আমি মনে করি যে এটা কনসার্টেড ওয়েতে সব প্রবলেমগুলো সলভ করা, এগুলো তো স্যার একটা পলিসি সাপোর্ট দরকার স্যার, এই সকল ক্ষেত্রে একটা দিক নির্দেশনা এইখানে, হ্যাঁ, মোটামুটি দিক নির্দেশনার ব্যাপার আছে। আর হচ্ছে যে আমি মনে করি যে আপনার যে ওই যে সরকারি কোম্পানি যেগুলো আর কি, তো সেটাও ওই আপনাদের মনে আছে যে আমি অর্থ উপদেষ্টা থাকতে
3-4টা সরকারি কোম্পানি এনেছিলাম ইনক্লুডিং তিতাস গ্যাস। জি, তো এখন তো তারপরে আর হচ্ছে না, কাজে এখানে তিতাসের পর আর হয়নি স্যার। রাইট, কাজে এখানে আপনার ওই মাননীয় অর্থমন্ত্রীকে আর কি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ যদি না করেন তাহলে এটা হবে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমরা একটু আবার ইমরান সাহেবের কাছে যেতে চাই। ইমরান সাহেব, আপনি দেখেন আমাদের দেশে তো আমাদের জানা মতে রাফলি 1.5 লক্ষ কোম্পানির মতো বোধ হয় রেজিস্টার্ড কোম্পানি আছে, লাইভ আছে। তার মধ্যে রাফলি 300 বা 305-10টা কোম্পানি আমাদের লিস্টেড আছে। তো সেই তুলনায় আমরা তো খুবই ইনসিগনিফিকেন্ট। তো এই জায়গাটাকে আমাদের ইনক্রিজ করার জন্য পলিসি সাপোর্ট দরকার। যে অবশ্যই দরকার। সেখানে কি করণীয় আছে মনে করেন? পলিসি সাপোর্টের মধ্যে প্রথমত তো যেটা আমরা এখন আলোচনা করলাম যে লিস্টেড হওয়ার ফার্স্ট ইনসেন্টিভ হচ্ছে ট্যাক্স ইনসেন্টিভটা। এখন ট্যাক্স ইনসেন্টিভের সাথে লিস্টেড তারপরও কেন হতে চাচ্ছে না? স্যার যেটা বললেন এটা একটা বড় রিজন, যে ব্যাংক থেকে লোন নিয়ে আমার যদি লোন দিতে না হয়, এটা তো আরো ইজি সোর্স অফ মানি এবং কস্ট অফ ফান্ড আমার বলতে গেলে জিরো আর কি, এখানে কোনো কস্ট অফ ফান্ডই থাকছে না। সেই জন্যই যে এইখানে অ্যাটেনশনটা বাড়ানোর জন্য তাদের জন্য আরো ফ্যাসিলিটি বেশি ক্রিয়েট করাটা কতটুকু গুরুত্বপূর্ণ। যেখানে 10% এখন স্প্রেড আছে, সেটাকে যদি 15% করা হয় বা 20% করা হয়, সেখানে কি ডেফিনেটলি যদি 15% করা হয় বা 20% করা হয়, তাহলে তো এটা আরো বেশি ইনসেন্টিফাই তারা হবে, ডেফিনেটলি আরো বেশি আগ্রহী হবে। কিন্তু সেই সাথে আমার মনে হয় যে ওভারঅল সিস্টেমটাও ডেভেলপ করাটা খুব জরুরি, কারণ এরকম একই সাথে নন লিস্টেড যে কোম্পানিগুলো, তাদের দেখা যাচ্ছে অডিট রিকোয়ারমেন্টটা সেই রকম স্ট্রং থাকে না। তারপর তারা যেরকম ব্যাংক লোন যখন নিয়ে এই যে ডিফল্ট করছে, এটা দেখা যাচ্ছে তার বারবার পার পেয়ে যাচ্ছে। তো এই সিস্টেম থেকেও যদি তারা যতদিন এরকম সিস্টেমটা এরকম লুজ থাকবে যতদিন, তাদেরও কিন্তু মোটিভেশনটা কম থাকবে যে লিস্টেড হওয়ার পিছনে। যখন সে দেখছে আমার এখান থেকে নন লিস্টেড থেকে অনেক বেনিফিটেড হতে পারছি, লাইক আমার অ্যাকাউন্টেবিলিটি নাই, প্লাস হচ্ছে আমার গভর্নেন্স মেনটেন করতে হচ্ছে না, আমি পুরোপুরি একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যেখানে স্যার যেটা বললেন যে কনসেন্ট্রেটেড শেয়ার হোল্ডিং এবং ফ্যামিলি কোম্পানি, তো সেখানে ম্যানেজমেন্টের সাথে স্পন্সরদের কোনো সেপারেশন নাই। তো এই জিনিসগুলো যতদিন, এই ফ্যাসিলিটিগুলো তারা যতদিন পেতে থাকবে, তারা কিন্তু এটা ছাড়তে যাবে না। তো নন লিস্টেড কোম্পানিগুলোর প্রতিও আমার মনে হয় যে এগুলো রেজিস্টার্ড কোম্পানি, নজরদারিটা আরও স্ট্রং করা উচিত একই সাথে, যাতে করে তারা সেই বেনিফিটগুলো, যে এই ধরনের যে আনওয়ান্টেড বেনিফিট যেটা আমরা চাই না, সেটা তারা যাতে না নিতে পারেন এবং চিন্তা করেন যে তখন লিস্টেড হওয়ার বেনিফিটটা তখন তারা আসলেই ফিল করতে পারবেন। ধন্যবাদ ইমরান ভাই। স্যার, এই ক্ষেত্রে আমাদের এখন এই বাজেটকে ঘিরে বা এই যে বিষয়টা বললাম যে তাদেরকে উৎসাহিত করার জন্য কি করণীয় আছে বা কি রিকমেন্ডেশন? না, আমি মনে করি যে ওই যে ট্যাক্স ডিফারেন্সিয়াল যে 10%-এর জায়গায় 20% করলে যে খুব বেশি সুফল আসবে বলে আমার মনে হয় না, এবং এত বেশি ডিফারেন্সিয়াল ওদের থাকা উচিত না আর কি। কেন ট্যাক্সের একটা নিয়ম হচ্ছে যে ইনকাম ইজ ইনকাম, নো ম্যাটার ফ্রম হোয়াট সোর্স। এটার ইনকামের মধ্যে খুব একটা বেশি ডিস্টিংশন থাকা উচিত না ইন টার্মস অফ রেটস অফ ট্যাক্সেস, এটা জেনারেল প্রিন্সিপাল আর কি। তবে আমাদেরকে দেশে ওই যে এটা করার জন্যে, আপনার ওই উৎসাহিত করার জন্যে লিস্টিংয়ের এটা ডিফারেন্সিয়ালটা আগে কম ছিল, আমি এটা নেগোশিয়েট করে এটা 10% পর্যন্ত বাড়াতে পেরেছিলাম, এবং আমার মনে হয় যে এটা একটা ভালো ডিফারেন্সিয়াল ইতিমধ্যেই এসেছে। তবে এখানে ওই যে অন্য বিষয় যেগুলো আছে, যে এখানে যে ধরেন ট্রান্সপারেন্সির একটা প্রশ্ন, অ্যাকাউন্টেবিলিটি একটা প্রশ্ন, সেখানে আর একটা বিষয়, এটা কিন্তু ওই বাজেটের দিক নির্দেশনা বা নীতি নির্দেশকের ইয়েতে আসে, সেটা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এখন এখানে যে অডিটের স্টেটমেন্ট যেগুলো আসে আর কি, সেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও কিছুটা হয়তো সত্য, কিন্তু আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, যে সেই যে অডিট রিপোর্টগুলো ঠিক আছে কিনা, এবং সেখানে তারা প্রফিট ইত্যাদি ডিভিডেন্ড ইত্যাদি ঠিকমতো দেখাচ্ছে কিনা, বা তাদের যে ট্যাক্স লায়াবিলিটি বা ইয়েতে লোন সার্ভিসিং রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো ঠিকমতো দেখানো হচ্ছে কিনা। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভালো ভালো ব্যবসায়ী অর্গানাইজেশন আছে, কিন্তু তারা তালিকাভুক্ত হচ্ছে না। এই তাদেরকে তালিকাভুক্ত করার জন্য পলিসি সাপোর্ট বা উৎসাহ কিভাবে দেওয়া যেতে পারে? না, এখানে পলিসি সাপোর্টের যেটা আমরা আগে আলোচনা করেছি, তার সাথে আর খুব বেশি কিছু করণীয় আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আরেকটি বিষয় হলো যে আমি মনে করি যে এসএসসি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, এখন তো একটা ফাইন্যান্সের তো একটা সেপারেট ডিভিশনই আছে, ব্যাংকিং ইনস্টিটিউট অ্যান্ড ইনস্টিটিউশনস ডিভিশন, তারা তো এই মার্কেট সাইডটা ওরা দেখে আর কি। তো এদেরকে সম্মিলিতভাবে আমি মনে করি এটা অ্যাক্টিভ নেগোসিয়েশনে যাওয়া দরকার আছে,
যেমন বার্জার পেন্টের কথা বললাম, একদিকে প্রিমিয়াম, অন্যদিকে নেগোসিয়েশন একটা ফল ছিল আর কি। তিতাস গ্যাসের ব্যাপারে সরকারি কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু আমার যথেষ্ট নেগোসিয়েট করতে হয়েছে আর কি। তারপরে কিছু ওয়ার্কারদের নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নেগোসিয়েট করে সমাধান করা হয়েছে আর কি। তো যে এরকম অ্যাক্টিভ নেগোসিয়েশনে যেতে লাগবে, যে আপনার ভালো কোম্পানি যেগুলো আছে সেগুলোকে যাতে আনা যায় আর কি। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যেগুলো আনলিস্টেড কোম্পানি যারা, তারা আনলিস্টেড থাকার ফলে যেগুলো মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে কিছু কিছু ইললেজিটিমেট অ্যাডভান্টেজ তারা নেয় আর কি, যেহেতু জবাবদিহিতা কম আর কি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো আমাদের জবাবদিহিতা অনেক কম। রাইট। তো কাজে তাদের জবাবদিহিতা যাতে বাড়ে, সেটা তার কিন্তু একটা উল্লেখযোগ্য পন্থা হচ্ছে এই তাদের অ্যাকাউন্টস। তো সেখানটায় যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা প্রপারলি ফাংশন করে, এটা তো এখানে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আইনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি এটা করেছিলাম, এটা অর্ডিন্যান্সটা। কিন্তু পরবর্তী সরকারে আসার পরে আমার অর্থনীতির ক্ষেত্রে যতগুলো অর্ডিন্যান্স আমি পাশ করেছিলাম, এই একটা মাত্র ছাড়া অন্য সবগুলো কিন্তু পরবর্তী সরকার ভ্যালিডেট করেছে। কিন্তু এটা এখানে বেশ কিছু অপোজিশন ছিল কোনো মহল থেকে, যাকে শেষ পর্যন্ত এইটা পাস হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই কাউন্সিলটা কনস্টিটিউটেড হয়নি। সুতরাং এটা এখন ডিসফাংশনাল, একটা আইন আছে কিন্তু তার বাস্তবায়নের ভূমিকা এখনো যেতে পারে না স্যার। তো যদি সেটা করা হয়, তখন যদি আনলিস্টেড কোম্পানি যে তারা যদি দেখে যে না, আমি আনলিস্টেড থেকে ইলেজিটিমেট অ্যাডভান্টেজ আমি পাচ্ছি না, আমি আর অ্যাভেল করতে পারছি না, অন্যদিকে লিস্টেড হলে আমি লিগালি কিছু অন্তত ফিজিক্যাল অ্যাডভান্টেজ পাবো আর কি, তখন হয়তো তারা আরও বেশি উৎসাহিত হতে পারে আর কি। ধন্যবাদ স্যার। আমি ইমরান ভাইয়ের কাছে আসতে চাই। ইমরান ভাই, আপনি তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও হিসেবে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে আমরা সকল জায়গায় দেখেছি যে মিউচুয়াল ফান্ডগুলা বিনিয়োগকারীদের জন্য একটা নিরাপদ বিনিয়োগ স্থান, রাইট, এবং বাজারের ভোলাটিলিটির ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইট। কিন্তু আমাদের দেশে এটা কীভাবে মূল্যায়ন করছেন আপনি? এটা খুব ভালো একটা প্রশ্ন করছেন সাইদুল ভাই। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড সেক্টরটা আনফর্চুনেটলি টোটাল যে আমাদের মার্কেট, এটার তুলনায় খুবই ক্ষুদ্র। মাত্র টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 2 to 3% মিউচুয়াল ফান্ড সেক্টর, যেখানে আমাদের ইভেন পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবো এটা 20%-এর বেশি, এবং 20% থেকে কোনো কোনো দেশে 40% অফ দ্য মার্কেটই কন্ট্রিবিউট করে মিউচুয়াল ফান্ড সেক্টর। সো স্যার একটু আগে যে আলোচনাটা করলেন যে আমাদের দেশের মার্কেটটা ব্যক্তি নির্ভরশীল অনেকটা বেশি, তো যেটা হয় যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা রিটেল ইনভেস্টর বেশি থাকলে তাদের ইমোশনাল ড্রিভেন ট্রেডটা অনেক বেশি হয়, শুনে শুনে যে ট্রেডটা করা বা ইমোশনালি ড্রিভেন হয়ে যে ট্রেডটা করা, এই কারণে তখন মার্কেটে ওই প্রভাবটা দেখা যায়, মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে। যেমন বাজেটের আগে আমরা ভলাটিলিটি মার্কেটে গত 4-5 বছর ধরে সবসময় দেখে আসছি, কিন্তু আসলে কিন্তু এমন কোনো রিজন নাই বাজেটের আগে মার্কেট এরকম ভলাটাইল হওয়ার মতো, এমন কিছু বাজেটে হওয়ার মতো নাই ক্যাপিটাল মার্কেটের জন্য যে মার্কেট একবারে 10% হঠাৎ করে শর্ট পিরিয়ডে কারেকশন হয়ে যাবে। কিন্তু এটা প্রতিবারই আমরা দেখতে পাই অন অফ দ্য রিজন যে রিটেল ইনভেস্টররা তারা মনে করেন যে এখানে হয়তো অনেক কিছু হতে যাচ্ছে বা নেগেটিভলি বা পজিটিভলি বোথ সাইডে তারা চিন্তা করেন, এবং ওভার রিয়াকশনটা দেখা যায়। ভালো কোনো নিউজও দেখা যায় যেটা এমন ভালো কিছু না যে 10% র্যালি করবে মার্কেট 15 ডেজে, কিন্তু দেখা যায় 10% র্যালি করে যাচ্ছে। আবার কোনো একটা খারাপ নিউজ, সেটা এমন খারাপ কিছু না যে মার্কেট 10% ফল করে যাবে, কিন্তু 10% ফল করে যাচ্ছে বিকজ অফ দ্য রিটেল ড্রিভেন। সো এখানে যদি আমাদের দেশে মিউচুয়াল ফান্ডটা 10%ও যদি মার্কেটের হতো, তাহলে কিন্তু মার্কেটে এরকম ইম্যাচিওর বিহেভিয়ারগুলো থাকতো না, কমে আসতো, অনেকটাই কমে আসতো। আমি আপনাকে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই। আপনি যেটা বললেন যে 2% বা 3%, আমি আপনার সাথে পুরোপুরি একমত। এত স্মল সাইজ থেকেও দেখেন আমাদের মিউচুয়াল ফান্ডের যদি মার্কেট প্রাইস দেখেন, নেট অ্যাসেট মোস্ট অফ দ্য ফান্ডের মার্কেট প্রাইস হলো নেট অ্যাসেট ভ্যালুর 50 থেকে 60%, দ্যাট মিনস 40 থেকে 50% ডিসকাউন্টেড রেট হচ্ছে। তো তাহলে সেই মার্কেট যদি 5% বা 10% হয়, তার মানে এখনকার মার্কেট থেকে এটা 4 গুণ হয়ে যাবে। তখন তাহলে এই প্রাইসিং কিভাবে অ্যাডজাস্ট হবে? তখন বিনিয়োগের মানে মার্কেটটা যদি 5%, মানে মিউচুয়াল ফান্ড যদি 5% হয়, তার মানে কি বর্তমান যা আছে তার চেয়ে ডাবল হতে হবে সাইজ, রাইট? আর 10% হইতে হলে ধরেন তার 4 গুণ হতে হবে। তো এখনকার পর্যায়ে যদি এটা 40-50% ডিসকাউন্টে ট্রেড হয়, তাহলে এটা যদি 4 টাইমস হয় বা 3 টাইমস হয়, তাহলে
তখন তো প্রাইসিংয়ের পর্যায়টা কি দাঁড়াবে বা বিনিয়োগকারীর আগ্রহ কতটুকু থাকবে এখানে? আচ্ছা, মানে প্রথমত যে ডিসকাউন্টের যে ট্রেড হচ্ছে একদম এক্সাক্ট এমন যদি বলি এখন হচ্ছে 35%-এর মতো, 35 to 36% ডিসকাউন্ট ইন্ডাস্ট্রি, 40-50% কিছুদিন আগে ছিল। তো এখন কিছুটা ইমপ্রুভ হয়েছে, বাট এখনো খুব ডিপ ডিসকাউন্টে আছে। প্রথমত এই ডিসকাউন্টটা কিন্তু মার্কেট একটা অ্যানোমালি। মিউচুয়াল ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু অ্যাট মার্কেট, এটা নট লাইক নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য মার্কেট অফ আদার লিস্টেড কোম্পানিজ, দুইটা সেম জিনিস না। কারণ একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু থেকে অনেক নিচে তার শেয়ার প্রাইসটা হতে পারে বা অনেক উপরেও হতে পারে। কারণ কোম্পানির নেট অ্যাসেট ভ্যালুতে এখানে অনেক অ্যাসেট থাকে যেটা হচ্ছে কোশ্চেনেবল, লাইক সেখানে তাদের কোশ্চেনেবল ছাড়াও ওইটা ইজি লিকুইডেবল থাকে না, কিন্তু মিউচুয়াল ফান্ডের অ্যাসেট তো অলওয়েজ ইজি লিকুইডেবল। তাহলে সেইখানে হয়তো 5 to 10% ভেরিয়েশন হতে পারে, ম্যাক্সিমাম 5% আমরা ইন্টারন্যাশনালি দেখি যে 5% এর মধ্যে থাকে। কিন্তু আমাদের দেশে এই যে ডিসকাউন্টেড ট্রেড হচ্ছে, মানে এটার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা আপনি দেখেন? অবশ্যই কারণ আছে। সেই কারণ মনে হয় যে যেহেতু চাহিদা কম, সুতরাং ভ্যালুয়েশন কম হচ্ছে। মানে সাপ্লাই ডিমান্ড তো একটা প্রথমত বলি, কিন্তু চাহিদা কেন কম সেটা যদি আমি আরেকটু ডিটেইলে যে আমি বলি, আমরা 2010 সালে দেখেছি যে মিউচুয়াল ফান্ড বা 9-10-এ মিউচুয়াল ফান্ডগুলো, উত্তরটা সংক্ষেপে আশা করব কারণ সময়। আচ্ছা, ঠিক আছে। একসময় মিউচুয়াল ফান্ড অনেক প্রিমিয়ামে ট্রেড হতো, রাইট? এনএফি থেকে ডবল 4 টাইমসে ট্রেড হয়েছে, সেটা ছিল একরকম অ্যানোমালি। আর এখন হচ্ছে অনেক ডিসকাউন্টে। তো ডিসকাউন্ট হওয়ার মেইন যে রিজনটা আমি যদি সংক্ষেপে বলি, অনেকগুলো ফান্ড ওইভাবে ভালো পারফর্ম করতে পারেনি। ফান্ডগুলো যে বিনিয়োগকারী যারা ছিল তাদের এক্সপেকটেশন যেরকম ছিল যে মিউচুয়াল ফান্ড মার্কেটের থেকে ভালো পারফর্ম বা মার্কেট ক্লোজ টু মার্কেটের ইন্ডেক্সে পারফর্মকে মিমিক করবে, সেটা করতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে তাদের ওইভাবে প্রপার রিসার্চ ডিভিশন বা ইনভেস্টমেন্ট ডিভিশন ছিল না। এখানে আপনার সাথে আমি আর এড করে দিতে চাচ্ছি, আমি আমার অভিজ্ঞতা যেটা দেখছি, দেখবেন কয়েকটা ফান্ড শুরু থেকেই তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। এগুলা সব কিন্তু ফেস ভ্যালুর বা নেট অ্যাসেট ভ্যালুর উপরে আছে। আর যারা রিইনভেস্টমেন্ট দিয়ে যাচ্ছে তাদের এটা যেইভাবে অ্যাডজাস্ট হচ্ছে আফটার রেকর্ড ডেট, ওই জায়গায় স্টেবল থাকে। তাহলে এইখানে কি এটা আমি সেকেন্ড ইস্যু হিসেবে এটাই বলতে চাচ্ছিলাম যে অনেক ফান্ড রিইনভেস্টমেন্ট ইউনিট দিয়ে আসছে। যে কোনো ইনভেস্টমেন্ট যদি কোনো বিনিয়োগকারী করে, সে চাবে যে সেখান থেকে একটা ক্যাশ ফ্লো আসুক। তো যদি ক্যাশ ফ্লো না আসে, রিইনভেস্টমেন্ট ইউনিট আসতে থাকে, সে লিটারালি সে কিছু পাচ্ছে না। সো এটাও ডিসকাউন্ট, এটা একটা বড় কারণ হিসেবে কাজ করতেছে বলে আপনি অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে মিউচুয়াল ফান্ডের সংখ্যা অনেক বেশি না। আমি স্যারের কাছে আসতে চাচ্ছি স্যার, যে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের যেই পজিশনটা আছে, যেটা বলতেছিলাম যে আমরা এখনও 40-50% ডিসকাউন্টে দেখি বা 30% ডিসকাউন্টে দেখি, এটা তো আসলে আন্তর্জাতিক মার্কেটের সাথে যদি কম্পেয়ার করি এটা খুবই ইল পজিশন। তো এর মধ্যে আমরা দুটার ক্লাসিফিকেশন দেখেছি, যে যারা ক্যাশ ডিভিডেন্ড দেয় তাদের এগুলা নেট অ্যাসেট ভ্যালু অথবা ইয়েদের অফার প্রাইসের চেয়ে বেশিতে ট্রেড হচ্ছে, কিন্তু যারা রিইনভেস্টমেন্টে যাচ্ছে তাদের এগুলো ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। এই বিষয়টাকে স্যার আপনি? না, এটা তো খুবই স্বাভাবিক, যেটা কেননা ক্যাশ ডিভিডেন্ড যদি না পায় কোনো বিনিয়োগকারী, তাহলে তো তার তো কোনো ফ্লো থাকছে না। সে তো ওই আর একটা মানে ইনভেস্টেড মানে হচ্ছে সে আর একটা কাগজ পাচ্ছে, এবং সেখান থেকে আবার ভবিষ্যতে কবে কি পাবে তার কোনো নিশ্চয়তা নেই। কাজে সেখানে ওই চাহিদার একটা সমস্যা হয়ে যাচ্ছে আর কি, যে কারণে আপনার ওই যে নেট অ্যাসেট ভ্যালুর ওখানে গিয়ে ঘাটতি হয়ে যাচ্ছে। এটা রিইনভেস্টমেন্ট হওয়াতে তারা আনসার্টেনিটি ফিল করছে। আর একটা জিনিস হচ্ছে, আমি মনে করি যে আমাদের দেশে এখানেও আবার ওই হুজুকে মাতার একটা টেন্ডেন্সি আছে। আমার মনে হয় আমাদের যে মার্কেট সাইজ, তাতে দেয়ার আর টু মেনি মিউচুয়াল ফান্ডস। এখন কতগুলো আছে? 35টা। এতগুলো মিউচুয়াল ফান্ড দরকার নেই। আমাদের ব্যাংকিং খাতে যেমন ওই যে 57টা ব্যাংক হয়েছে, ওইটাও হুজুকে মাতার ব্যাপারে। এখানে স্যার আপনার সর্বশেষে আপনার বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে যে 30 সেকেন্ডে স্যার আপনার পরামর্শ। আমার পরামর্শ হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে ক্যাপিটাল মার্কেট, এটা এখনও অবমূল্যায়িত আছে। আমি যদি ইন্ডেক্সটাকে দেখি, কাজে এখানে ভালো বিনিয়োগের সুযোগ আছে। এবং যার আরেকটা প্রমাণ আমরা পাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আমাদের দেশে সম্প্রতি বিনিয়োগের মাত্রা বেশ বেড়ে গেছে। কাজে বিনিয়োগযোগ্য শেয়ার আছে, আপনারা একটু বাদ বিচার করে একটু বিশ্লেষণ করে বিনিয়োগ করেন, আপনারাও লাভবান হবেন, ক্যাপিটাল মার্কেটেরও তাতে উন্নতি হবে, এবং সেটা দেশের শিল্পায়নের সহায়ক ভূমিকা পালন করতে পারবে। 20 সেকেন্ডে ইমরান ভাই আপনার ইনভেস্টরদের উদ্দেশ্যে।
জি, মেইনলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপর ভিত্তি করেই বিনিয়োগ করা উচিত এবং লং টার্ম হরাইজন থাকা উচিত এবং আপনারা যখন বিনিয়োগ করবেন আপনার সারপ্লাস ফান্ডটাই বিনিয়োগ করুন। ধন্যবাদ ইমরান ভাই। আমরা একদম শেষ পর্যায়ে প্রিয় দর্শক, আমাদের স্যার যেমনটি বললেন আমিও একইভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের পুঁজিবাজার এখনও তুলনামূলকভাবে অনেক আন্ডার প্রাইসে আছে, এখানে অনেক অপরচুনিটি আছে, আপনারা বুঝে শুনে ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন, নিরাপদ বিনিয়োগ করুন। এই প্রত্যাশায় আমরা আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সাথে আবার অন্য কোনো অতিথির সাথে দেখা হবে এবং আগামীকাল দৈনিক শেয়ার বীজে আমাদের এই অনুষ্ঠানের অংশবিশেষ প্রচারিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।